সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পদার্থবিজ্ঞান অধ্যায় ৪ নিয়ে আজকে আলোচনা করব। এসএসসি ব্যাচ ২০২৫-এ যারা এখনো সিলেবাসটা সম্পূর্ণ কমপ্লিট করতে পারেনি তাদের পরীক্ষায় মোটামুটি একটা ভালো আ ফলের উপলক্ষে তাদের সুবিধার্থে আমরা একটা ছোট প্রচেষ্টা করেছি। তো আমরা একটা সাজেশন করেছিলাম। সেই সাজেশন থেকে আমরা বলেছিলাম যে মোটামুটি ৩ টা অধ্যায় থেকে আমরা স্বতন্ত্রভাবে ৩ টা প্রশ্ন পাবো। অধ্যায়গুলো এমন ছিল, অধ্যায়গুলো ছিল ২, ৪ এবং ১১। এখান থেকে এই ৩ টা থেকে আমরা বোর্ড এনালাইসিস করে দেখছি এই ৩ টা থেকে আমাদের প্রত্যেক বছরই একটা করে প্রশ্ন স্বতন্ত্রভাবে আসে এবং ৫ ও ৬ মিলে একটা, ৮ এবং ৯ মিলে একটা, এইভাবে আরো ২ টা প্রশ্ন আছে। তো আমরা এখান থেকে যদি ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা প্রশ্ন আমরা যদি কভার করতে পারি তো এখান থেকে আমাদের মোটামুটি এ প্লাস সুনিশ্চিত। এবং এর ভিতরে আমাদের ঠিকটা পড়ার জন্য সবগুলো অধ্যায় ভালোভাবে পড়তে হবে। তো আমরা আজ তারই ধারাবাহিকতায় ৪ অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায় ৪ হচ্ছে বিভব শক্তি, গতিশক্তি অর্থাৎ কাজ, ক্ষমতা ও শক্তি। তো এখান থেকে আমাদের মোটামুটি ২ টা টাইপের অঙ্ক করলেই পরীক্ষায় 100% আমরা একটা প্রশ্ন কমন পেয়ে যাব। সেটা কিরকম? এখানে বিভব শক্তি, গতিশক্তি দিয়ে একটা প্রশ্ন হয় অথবা কর্মদক্ষতা দিয়ে একটা প্রশ্ন হয়। এই ২ টা টাইপের মধ্যে থেকে একটা টাইপ করলেই আমরা পরীক্ষায় সুনিশ্চিত একটা প্রশ্ন কমন পেতে পারি। তো এখানে আমরা এই যে প্রয়োজনীয় যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমরা লিখে রাখছি। বিভব শক্তি বা এটা পটেনশিয়াল এনার্জি সমান সমান এমজিএইচ, কাইনেটিক এনার্জি ইকে সমান সমান হাফ এমভি স্কয়ার, পি সমান সমান ক্ষমতা এমজিএইচ বাই টি এবং ইটা সমান সমান লৌহ কার্যকর ক্ষমতা বা লৌহ কার্যকর শক্তি বাই মোট প্রদত্ত ক্ষমতা বা মোট প্রদত্ত শক্তি ইন্টু 100%। তো আমরা এটা পি অফ আউটপুট বাই পি অফ ইনপুট ইন্টু 100% করেও লিখতে পারি। এভাবে আমাদের লিখলেও হবে। তো আমরা এখন একটা অধ্যায় থেকে আমরা জানি যে ২ টা বা ৩ টা নিয়মের অঙ্ক হয়। আর তা আমরা সেই ২ বা ৩ টা নিয়মের অঙ্কটাই আমরা এখানে নির্বাচন করে নিয়েছি। বিভব শক্তি, গতিশক্তি এবং কর্মদক্ষতা। তো বিভব শক্তি, গতিশক্তি থেকে আমরা বোর্ড এনালাইসিস করলে বা বিভিন্ন টেস্ট পেপার বা বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা থেকে আমরা দেখতে পাই যে প্রায় প্রত্যেকটা অধ্যায়ে ৪ অধ্যায় থেকে প্রশ্ন হয় এবং এই বিভব শক্তি, গতিশক্তি থেকে অথবা কর্মদক্ষতা থেকে আমাদের প্রশ্নের উত্তর করতে হয়। তো এ কারণে আমরা এই কর্মদক্ষতা এবং বিভব শক্তিটা যদি কমপ্লিট করতে পারি তাহলে এখান থেকে সবগুলো অধ্যায় আমরা পেয়ে যাবো। তো চলো শুরু করি। তা আমরা একটু সূত্রগুলো মুছে দিচ্ছি। আমাদের যখন প্রয়োজন হবে তখন আমরা আবার লিখে নেব। তো বিভব শক্তি, গতিশক্তির বিষয় নিয়ে আলোচনা করার আগে আমরা একটা বিষয় ক্লিয়ার করে নিই। আমাদের অনেকেই আছে অঙ্ক করতে হবে যে সূত্র বসাতে হবে এবং সূত্র বসায় হুবহু মুখস্থ করতে হবে এমন কিছু ধারণা থাকে যার কারণে আমাদের পদার্থ বিজ্ঞানের অঙ্কগুলো কঠিন লাগে। মূলত পদার্থ বিজ্ঞানের অঙ্কগুলো সহজ। সেটা কিভাবে আজকে আমি প্রমাণ করে দেব। একটা যখন বিভব শক্তি, গতিশক্তি নিয়ে আমরা আলোচনা করব, বিভব শক্তি মানেটা কি? বিভব শক্তি মানে হচ্ছে একটা বস্তু এখানে ছিল, এখান থেকে মনে করে যে এই বস্তুটা আমি এখানে নিয়ে আসছি। এইখানে আনতে এইখানে যে আমরা নিয়ে আসছি, এই আনার ফলে এর মধ্যে যে শক্তি সঞ্চিত হয়েছে সেটা হচ্ছে বিভব শক্তি। অর্থাৎ কোনো বস্তু অবস্থানের পরিবর্তনের ফলে ওর মধ্যে যে শক্তি সঞ্চিত হয় সেটা হচ্ছে তার বিভব শক্তি। তাহলে আমরা এখন কি করব? এই বস্তু তো এখানে ছিল, এখান থেকে এখানে আনা হয়েছে। তাহলে আনা হয়েছে, এখানে একটা উচ্চতা কাজ করেছে, একটা উচ্চতা কাজ করেছে এখানে এবং এই বস্তুর অবশ্যই একটা ভর থাকবে। তো এই বিষয়টা আমাদের হলে হচ্ছে। আর একটা আমরা বিষয় খেয়াল করি, এটা অবশ্যই অভিকর্ষ বলের বিরুদ্ধে অথবা অভিকর্ষ বলের দিকে কাজ করা হয়েছে। এখান থেকে এই বস্তুটা যদি ছেড়ে দেয় তাহলে অভিকর্ষ বলের দিকে, আর যদি নিচে থেকে ছুঁড়ে মারি তাহলে অভিকর্ষ বলের বিপরীত দিকে কাজ করে। তো আমরা যখন বিভব শক্তি আমাদের বলবে যে এই বিন্দুতে এ বিন্দু হোক, বি বিন্দু হোক, সি বিন্দু হোক, সে যেখানেই হোক, আমাদের যখনই বিভব শক্তি বলবে আমরা তখন দেখবো ভূমি থেকে এটা কত উচ্চতায় আছে। তাহলে বিভব শক্তি যখন বলবো, বিভব শক্তি যখন বলা হবে তখন আমরা কি খেয়াল করব যে বস্তুটা যেখানে যে, এটা মনে করি এ বিন্দু, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। যদি আমি এ বিন্দুতে চিন্তা করি তাহলে আমরা যখনই বলবে যে অবস্থায় থাক, এই উচ্চতা এখানে H1 দেয়া থাক, এটা H2 দেয়া থাক, এটা H3 দেয়া থাক বা H দেয়া থাক, হোয়াট এভার, যখনই আমাদের বিভব শক্তি বের করতে বলবে তখনই দেখবো ভূমি থেকে কত উচ্চতায় আছে। যদি এই বিন্দুর হতে বলতে হয় তাহলে আমরা দেখবো ভূমি থেকে এটা কত উচ্চতায় আছে। যদি এই বিন্দুতে বলতে হয় তাহলে দেখবো ভূমি থেকে কত উচ্চতায়। সি বিন্দুতেও যদি বলে তবে দেখবো যে ভূমি থেকে কত উচ্চতায় আছে। আসলে আমরা এখান থেকে একটা মজার বিষয় বলবো।
যদি একটা বস্তুর অবস্থানের পরিবর্তনের ফলে এর মধ্যে শক্তি সঞ্চিত হয়, তাহলে যদি তাকে বিভব শক্তি বলে। তাহলে এই বস্তুটা যদি সি বিন্দুতে ধরি, সি বিন্দুতে যদি চিন্তা করি, যেহেতু আমরা ভূমি থেকে হিসাব করি যে ভূমি থেকে কত উচ্চতায় আছে, তাহলে ভূমি থেকে যদি এই বস্তুটা আমরা হিসাব করি, তাহলে এই বস্তুটা যদি ভূমিতেই থাকে, তাহলে এখানে তার এইচ কত হবে? অবশ্যই 0। অর্থাৎ ভূমি থেকে আমরা যেহেতু হিসাব করছি যে একটা বস্তু ভূমি থেকে কত উচ্চতায় আছে, সেটা হচ্ছে তার বিভব শক্তি। তো যদি বস্তুটা ভূমিতেই থাকে, তাহলে তার উচ্চতাটা 0 হয়ে যাচ্ছে। তাহলে ইপি সমান সমান যদি আমরা এরকম লিখি এম জি এইচ, এম এর মান হোয়াট এভার, জি এর মান 9.8 হোয়াট এভার, তো আমরা এটা এইচ এর মান যদি 0 বসাই, তাহলে টোটাল ফিগারটা কি হবে? 0 হবে। তাহলে বিভব শক্তির বিষয়টা কি আমরা বুঝতে পেরেছি? এখন এই বিন্দুতে যদি হিসাব করতাম, আমি আনুমানিক একটা মান নিয়ে নিচ্ছি, যে মনে করি এটা 100 মিটার ছিল। আমরা এখানে সাইডে একটা অঙ্ক আছে, ওটা নিয়ে পরে আলোচনা করব। তো আমরা এখান থেকেই একটু আলোচনা করি যে 20 কেজি একটা ভরের বস্তু, মনে করি যে এখান থেকে এ থেকে ছেড়ে দেওয়া হয়েছে, মোট উচ্চতা আছে কত? 100 মিটার। তাহলে এই এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দুতে আমাদের বিভব শক্তি, গতিশক্তি বা মোট শক্তি বের করতে হবে। কেন বের করতে হবে? আমরা জানি যে শক্তি বিদ্যুতার সূত্র থেকে আমরা জানি যে শক্তির সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধু একটা অবস্থান থেকে অন্য অবস্থানে রূপান্তর করা যায়। তাহলে আমরা এখন বিভব শক্তির বিষয়টা আমরা বুঝতে পেরেছি। এখানে এম এর মান কনস্ট্যান্ট, মানে এম এর মান তার পরিবর্তন হচ্ছে না, সে যে অবস্থায় থাক। জি এর মান কনস্ট্যান্ট, শুধু ম্যাটারটা কি? এইচটা আমাদের ধরতে ভুল হয়, যার কারণে আমাদের গাণিতিক সমস্যা হয়। একটা উদ্দীপকে একটা, দুইটা, তিনটা উচ্চতা যাই থাক, আমাদের তখন শুধু চিন্তা করতে হবে একটাই, যে ভূমি থেকে কত উচ্চতায় আছে। বিভব শক্তি যখনই বলবে, তখনই আমরা চিন্তা করবো ভূমি থেকে কত উচ্চতায় আছে, ব্যাস। তাহলে বিভব শক্তির বিষয়টা আমরা বুঝে গেছি। এবার গতিশক্তির বিষয়টা বোঝানোর জন্য, গতিশক্তির একটা বিষয় আছে, আমরা একটা বস্তুর গতির কারণে যে শক্তি সঞ্চিত হয় বা অর্জিত হয়, সেটা হচ্ছে তার গতিশক্তি। এখন বিষয়টা এমন হলো যে একটা বস্তু এখান থেকে নিচের দিকে ফেলে দেওয়া হলো, এটা মনে করি যে ভূমি। তাহলে এই নিচের থেকে যে উপর থেকে যে নিচে ফেলে দিলাম, এই বস্তুটার যে গতি এইখানে আসছে, এই উচ্চতাটা আমাদের হিসাব করতে হবে, কাউন্ট করতে হবে। বা যদি বিষয়টা এমন হয় যে একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করে দিলাম, তাহলে এই বস্তুটা একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত উঠবে, উঠার পরে থেমে যাবে, সেটা হচ্ছে এই 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 উচ্চতাটা ধরতে হবে। এখন একটা মজার বিষয় কি, আমরা গতিশক্তির যে সূত্রটা দেখছিলাম, সেই গতিশক্তির সূত্রটা এমন ছিল, ইকে ইকুয়াল টু হাফ এমভি স্কোয়ার। এখন সর্বোচ্চ একটা বস্তুকে আমি মনে করি যে একটা বস্তু, এই বস্তুকে যদি আমরা এর উপরের দিকে ছুঁড়ে মারি, তাহলে কি হবে? একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত যাওয়ার পরে এই বস্তুটা কি হবে? স্থির হয়ে যাবে। তাহলে এখানে যদি এর বেগটা 0 হয়ে যায়, সর্বোচ্চ উচ্চতায় আমরা গতিশক্তি 0 পাবো। সেটা কেমন? এই হাফ এম বসালাম, এম এর সর্বোচ্চ উচ্চতায় যদি বেগ 0 হয়ে যায়, তাহলে এটা যদি 0 এর উপর স্কোয়ার, তাহলে মোট ভ্যালু, যাই হোক, 0 সাথে যদি কোনো কিছু গুণাকার হয়, তাহলে সেই ভ্যালুর মান 0 হয়। তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম। একটা শিখলাম ভূমিতে ভূমিতে ইপি 0, সর্বোচ্চ উচ্চতায় ইকে 0। এখন সর্বোচ্চ উচ্চতায় ইকে 0, এটা গতিশক্তি 0, ইকে 0। বিষয়টা কিন্তু এমন ছিল যে এই বস্তুটা এখান থেকে নিচের দিকে ছেড়ে দেওয়া হচ্ছে, এমন বিষয় ছিল। তাহলে এখানে স্থির অবস্থায় আছে, তার মানে এখানে কিন্তু আমাদের গতিশক্তিটা কি আছে? 0। আচ্ছা, তাহলে আমরা যদি বিভব শক্তি, গতিশক্তির বিষয়টা বুঝতে পারি, আমাদের চিন্তা করতে হবে যে একটা বস্তুর অবস্থানের পরিবর্তনের ফলে, অর্থাৎ হোয়াট এভার যে উচ্চতায় থাক, আমরা ভূমি থেকে যত উচ্চতায় আছে, ওই উচ্চতাটা ধরে বিভব শক্তির মানটা হিসাব করব। এম জি এইচ, তো আমাদের এম এর মানও কনস্ট্যান্ট, জি এর মানও কনস্ট্যান্ট, শুধু এইচটা হিসাব করতে আমরা ভুল করি, যার জন্য আমাদের অঙ্ক হয় না। আমরা এইচটা কি করব? দেখবো যে ভূমি থেকে কত উচ্চতায় আছে। এবং গতিশক্তির বিষয়টা যখন দেখবো, গতিশক্তিতে ইকে সমান সমান হাফ এম ভি স্কোয়ার, এখানেও একটা কনস্ট্যান্ট। এখন ভিটা হচ্ছে আমাদের হিসাব করতে হয়। এখন ভিটা হিসাব করার জন্য দেখতে হবে যে এই বস্তুটা আমি উপর থেকে নিচের দিকে আসছে না নিচের থেকে উপরের দিকে যাচ্ছে, এবং যাওয়ার ফলে যে বিন্দু পর্যন্ত আমাদের বলবে, সেই বিন্দুতে আমাদের হিসাবটা করতে হবে। তো আমরা এই পাশে একটা সমস্যা নিয়ে রাখছি, এই সমস্যা থেকে আমরা কি করতে পারি, একদম গতিশক্তি বিভব শক্তির বিষয়টা একদম সম্পূর্ণভাবে আমরা সমাধান করে আমাদের সমস্যাগুলো দেখব। আমরা এখানে একটা দেখছি যে 20 কেজি ভরের একটা বস্তু, 20 কেজি ভরের একটা বস্তু আমরা 100 মিটার উপর থেকে মনে করো যে ছেড়ে দেওয়া হচ্ছে। এখানে 40 মিটার দূরে একটা বিন্দু আছে, এবং ভূমিতে সি একটা বিন্দু আছে, এটা হচ্ছে ভূমি। তো আমরা একটা মজার জিনিস দেখব, যে
এখন এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু এই তিন বিন্দুতেই মোট শক্তির পরিমাণ সমান হবে। আমরা একটু আগে বলছি শক্তি সংরক্ষণশীল নীতি, যে শক্তির ধ্বংস বা সৃষ্টি করা যায় না, শুধু একটা অবস্থান থেকে একটা অবস্থানে পরিবর্তন করা হচ্ছে। অর্থাৎ এইখানে যে মোট শক্তি, সেই মোট শক্তির মানটা অপরিবর্তিত থাকবে। সেই মানটা এখানে পরিবর্তন হয়ে যাই হোক, সেটার মান কি হবে? অপরিবর্তিত থাকবে। অবস্থার পরিবর্তন হলেও এর মান অপরিবর্তিত থাকবে। তো এখন আমরা কি করব, এই এ বিন্দুতে, বি বিন্দুতে এবং সি বিন্দুতে আমরা মোট শক্তি হিসাব করব। তা আমরা এই বিন্দুতে যদি চিন্তা করি, এই বিন্দুতে যদি আমরা ইপি চিন্তা করি, ইপি সমান সমান এম জি এইচ, তাহলে আমার এখন প্রশ্ন হচ্ছে আমরা উচ্চতাটা কত ধরবো। এখানে উচ্চতা আছে 100 মিটার, এটা 40, 100 থেকে 40 বাদ দিলে এটা 60। তো এখানে যদি 60 হয় তাহলে আমরা উচ্চতাটা কোনটা ধরবো? আমরা বলছি যে আমরা যে বিন্দুতে, আমরা এ বিন্দুতে চিন্তা করছি, এ বিন্দুতে যেহেতু বিভব শক্তি চিন্তা করছি, তাহলে এ বিন্দুতে আমরা যদি বিভব শক্তি হিসাব করতে হয়, উচ্চতাটা কত ধরবো? ভূমি থেকে কত উচ্চতায় আছে, তার মানে ভূমি থেকে এটা 100 মিটার উচ্চতায় আছে। তাহলে বিষয়টা কি হলো? 9.8 ইন্টু 100। তো এখান থেকে এটা গুণ করলে আমাদের হবে হচ্ছে 2000। তো 2000 ইন্টু 9.8 which is 19,600। তো আমাদের এখান থেকে 19,600 হয়েছে এত জুল। এবার এই বিন্দুতে, অর্থাৎ এ বিন্দুতে আমরা এবার গতি শক্তি হিসাব করব। ইকে সমান সমান আমরা জানি হাফ এম ভি স্কোয়ার। এখন এই বস্তুটা এখান থেকে স্থির অবস্থান থেকে ছেড়ে দেওয়া হয়েছে। স্থির অবস্থান থেকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে এটার আদি বেগ এখন কি অবস্থায় আছে? স্থির, মানে এর মধ্যে আর কোনো বেগ কাজ করছে না, তার মানে এর বেগটা কি আছে? জিরো আছে। তো এই হাফ ইন্টু এম ইন্টু ভির মান আমরা জিরোর উপর স্কোয়ার দেবো, তার মানে টোটাল ফিগারটা কি হবে? জিরো। তাহলে এ বিন্দুতে আমরা এখন মোট শক্তি আমরা যদি এখন হিসাব করি, মোট শক্তিটা তাহলে কি হবে? ইকে প্লাস ইপি। তো ইকে এর মান আমরা 0 পাইছি, আর ইপি এর মান পাইছি 19,600। তাহলে মোট হচ্ছে 19,600। ব্যাস, তাহলে আমরা এই বিন্দুর মোট শক্তি পেয়ে গেলাম। এখন আমরা বি বিন্দুতে যখন হিসাব করব, বি বিন্দুতে আমরা এখন হিসাব করব যে বি বিন্দুতে ইপি সমান সমান আমরা জানি এম জি এইচ। তো এম এর মান 20, জি এর মান 9.8, এইচটা এখন ধরতে হবে। আমরা বলছি যে বিভব শক্তি যখনই বের করবো, এইচ এর মান কি হবে? ভূমি থেকে কত উচ্চতায়। তাহলে এই টোটালটা 100, এটা 40, তাহলে 100 থেকে 40 বাদ দিলে এখানে কত হচ্ছে? 60। তাহলে আমরা এখান থেকে 60 দিয়ে করলে আমরা এখান থেকে কাঙ্ক্ষিত আমাদের অ্যান্সারটা পেয়ে যাবো। তো 6 দুগুণ 12, তার মানে 1200 ইন্টু 9.8। তো এটা হয়েছে 11,760। 11,760 এত জুল। তো এখান থেকে আমাদের বি বিন্দুতে বিভব শক্তি পেয়ে গেছি। এবার আমার বি বিন্দুতে গতি শক্তি। আমার প্রশ্নটা হচ্ছে এখন যে গতি শক্তি বের করার জন্য উচ্চতাটা আমি কত ধরবো? এই বস্তু এখানে ছিল, এখান থেকে এখানে আসছে, তার মানে এইটুকুই আসার ফলে, আর এইটুকু আসার ফলে আমাদের কি করতে হবে? এই উচ্চতা ধরে হিসাব করতে হবে। তো এখান থেকে আমরা জানি ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তো আমাদের হাফ এর মান লিখলাম, এম এর মান কত? 20 কেজি, ইন্টু ভির মানটা আমাদের দেয়া নাই, কারণ এটা বস্তুত স্থির অবস্থান থেকে এখানে আসছে। তো আমাদের ভি স্কোয়ারটা আমরা সূত্র জানি, ইউ স্কোয়ার প্লাস 2GH। হ্যাঁ, এখানে প্লাস দিলাম এ কারণে, কারণ এটা পরন্ত বস্তুর ক্ষেত্রে, নিক্ষিপ্ত বস্তু হলে এখানে মাইনাস দিতাম। তো এখান থেকে আমাদের একটা জিনিস খেয়াল করি, এইটুকু এখান থেকে কেটে দেওয়া যায়। এবং ইউ এর মান যদি জিরো হয়, ইউ এর মান যদি আমরা ইউ যদি জিরো হয়, ইউ সমান সমান যদি জিরো হয়, তাহলে এটা বাদ দিলে এখানে থাকছে 20 ইন্টু এই, এখানে জি এর মান 9.8 ইন্টু এইচ হচ্ছে 41 ধরতে হবে। তাহলে এটা যদি আমরা হিসাব করি তাহলে কত হচ্ছে? 9.8 ইন্টু 40 ইন্টু 20, এটা হচ্ছে 7,840। 7,800, 7,840। এখন আমরা একটা ম্যাজিক দেখবো। এই যে ইপি এবং এই বি বিন্দুতে গতিশক্তি এবং বিভব শক্তি, এটা যোগ করলে 19,600 হবে। সেটা কেমন? আমরা এখন এই বি বিন্দুতে মোট শক্তিটা এখন হিসাব করব। এখন বি বিন্দুতে মোট শক্তিটা হিসাব করার জন্য আমরা দেখি এখানে হচ্ছে 11,000
760 এবং এখানে হয়েছে প্লাস 7840। এটা হচ্ছে ইপি প্লাস ইকে। তো আমরা এখন এটার সাথে আমাদের এটার সাথে 11,760, 19,600, 19,600। তোমাদের একটা মজার ট্রিক্স বলে রাখি, এইখানে এই তিন বিন্দুর মান একই হবে, অর্থাৎ এই গতিশক্তি বিভব শক্তির মান অর্থাৎ এই বিন্দুতে মোট শক্তি, এই বিন্দুতে মোট শক্তি, এই বিন্দুতে মোট শক্তির মান কি হবে, একই হবে। এটা আমরা মনে রাখবো যে এই তিন বিন্দুতে আমাদের মোট শক্তির পরিমাণ কি হবে, সমান হবে। যদি সমান না হয় তাহলে আমরা ধরে নেব আমাদের কোথাও না কোথাও ক্যালকুলেশনে ভুল আছে। কারণ আমরা জানি শক্তি মোট শক্তির পরিমাণ আমাদের কি হবে, অপরিবর্তিত থাকবে, বা শক্তির যেহেতু ধ্বংস বা সৃষ্টি করা যায় না, এই কারণে মোট শক্তির পরিমাণটা কি থাকবে, অপরিবর্তিত থাকবে। তো আমরা এখানে দেখো এ বিন্দুতে 19,600 হয়েছে, বি বিন্দুতেও কত হয়েছে, 19,600। আমরা যদি সি বিন্দুতে চিন্তা করি, সি বিন্দুতেও 19,600 হবে। তাহলে এই জাতীয় আমাদের যে গাণিতিক সমস্যাগুলো আছে, আমরা আশা করি এই জাতীয় সমস্যাগুলো সবাই পারবো। এখানে খেয়াল রাখতে হবে, এই বস্তুটা যদি আমি এখন সি বিন্দুতে চিন্তা করি, আমরা সি বিন্দুটা লিখে দিই। সি বিন্দুতে আমরা যদি হিসাব করি, দেখো সি বিন্দুতে মোট শক্তির জন্য আমাদের ইবি সমান কি জানি, এনজিএইচ। দেখো আমরা বলছি যে ভূমি থেকে কত উচ্চতায়, তাহলে সি বিন্দুতে যেহেতু ভূমি থেকে 0 উচ্চতা আছে, তাহলে এম এর মান যাই থাক, জি এর মান যাই থাক, এইচ এর মান 0, হুইচ ইজ 0। এখন সি বিন্দুতে গতি শক্তি যদি হিসাব করতে হয়, এই বস্তুটা এখান থেকে সি বিন্দুতে এসে পড়েছে, এখানে আসছে, তাহলে এখান থেকে এখানে আসছে, তাহলে উচ্চতা এইটুকু উচ্চতার কারণে তার গতি শক্তি অর্জিত হয়েছে, তাহলে উচ্চতা কত ধরতে হবে, 100। তাহলে কে সমান সমান হাফ এম ভি স্কোয়ার। তো হাফ রাখলাম, এম এর মান 20 ইন্টু ভি এর মান যেহেতু এটা যদি আদিকে 0 ধরি, তাহলে ইউ স্কোয়ার প্লাস 2gh। তো ইউ 0 এইটুকু এখান থেকে কেটে দিলাম, তাহলে 20 থাকলো, গুণ জি এর মান 9.8 ইন্টু এইচ এর মান কত, 100। তাহলে 1000 9.8 দিয়ে গুণ করলে 19,600 হবে। তাহলে এইখান থেকেও যদি আমরা মোট শক্তিটা হিসাব করি, মোট শক্তিটা হিসাব করলে কি হবে, ওই আমরা একই সমাধান পাবো। তার মানে তিন বিন্দুতে আমাদের কি হবে, মোট শক্তির পরিমাণ কি হবে, সমান হবে। এবার এবার আমরা কিছু এমন গাণিতিক সমস্যার সম্মুখীন হই, সেটা কেমন, এমন থাকে আমাদের যে একটা বস্তু ভূমি থেকে এত উচ্চতায় আছে, মনে করি 10 কেজি ভরের একটা বস্তু ভূমি থেকে মনে করো 50 মিটার উচ্চতায় আছে। কত উচ্চতায় এর বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে, বা 1/3 হবে, বা দ্বিগুণ হবে, কোন উচ্চতা। তা আমরা কি করবো, প্রথমে সেই উচ্চতাটা ধরে নেব যে এত উচ্চতায়, ধরি যে x উচ্চতায় এর বিভব শক্তি গতিশক্তির কি হবে, 1/3 হবে, বা 1/4 হবে, হোয়াট এভার। তো আমরা মনে করি যে ধরে নেই যে এখানে বিভব শক্তি গতিশক্তির মনে করো 1/3 হবে, এমন আমরা এইভাবে ইকুয়েশনটা সাজাবো। তো এই এই অবস্থানের বিভব শক্তি যদি হিসাব করি, আমরা জানি যে বিভব শক্তি যখনই হিসাব করব সেটা কি হবে, ভূমি থেকে কত উচ্চতায় আছে সেটাই। তাহলে এখান থেকে আমাদের কত উচ্চতায় আছে, এক্স উচ্চতায়, তাহলে এর গতি শক্তি বের করার জন্য এম জি এক্স। ঠিক আছে। এবার এইখান থেকে এই বস্তুটা যদি নিচেই ফেলা হয়, বা এই বস্তুটা যদি এখানে আসে, তাহলে সেটার যদি আমাদের উচ্চতা ধরতে হয়, টোটাল আছে কত, 50 মিটার, আর এটুকু কত, এক্স। তাহলে এখান থেকে যদি আমরা লিখি 1, আর এটা 1/3 ইন্টু হাফ এম ভি, ভির পরিবর্তে আমরা লিখবো ইউ স্কোয়ার প্লাস 2gh। ইউ যেহেতু 0, সেহেতু আমরা বোথ সাইডে এম এম কেটে দেবো, জি জি কেটে দেবো, এটু কাটা। তো ইউ যদি 0 হয় তাহলে এই পাশে এক্স থাকছে 1/3, 1/3 থাকছে, আর এইচ এর মান কত, এইচ এর মান হচ্ছে আমাদের 50 মাইনাস এক্স, 50 মাইনাস এক্স। তো এক্স সমান সমান এই জায়গা 50 মাইনাস x/3। আমরা যদি আগুন করি, তো এখান থেকে 2x সমান সমান 50 মাইনাস এক্স,
এখান থেকে যদি আমরা ইয়ে করি, এক্সটা এই পাশে নিয়ে আসি, তাহলে এখানে 3x সমান সমান 50, x সমান সমান 50 ডিভাইডেড বাই 3, হুইচ ইজ 50 থেকে 50 ডিভাইডেড বাই 3, এটা করলে 50 16.66। তো এখান থেকে যদি 16.66 মিটারে থাকে, উচ্চতায় থাকে, তাহলে বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। তো বিভব শক্তি গতিশক্তি নিয়ে মোটামুটি এই ধরনের সমস্যা হয়, বা এই ধরনের সমস্যা আমরা পরীক্ষার খাতায় দেখতে পাবো। হয়তো বলবে যে শক্তি সংরক্ষণশীল নীতি মেনে চলছে কিনা, বা মোট শক্তির পরিবর্তন অপরিবর্তিত আছে কিনা, এত বিন্দুতে বিভব শক্তি গতিশক্তি কত, এই জাতীয় সমস্যা আমরা পাবো। আশা করি সকলেই আমার এই বিষয়টা বুঝতে পেরেছো। যদি কোথাও ভুল ত্রুটি থাকে, অবশ্যই ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা আছে। যদি কোথাও ভুল ত্রুটি থাকে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আমরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব কর্মদক্ষতা, অর্থাৎ এটা নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকো, ভালো থাকো, সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।